আজ আমরা সিটেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোর বিস্তারিতভাবে সমাধান করব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, সঠিক ব্যাখ্যা এবং বিস্তারিতভাবে সমাধান করা হবে। যারা সিটেট বা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়া অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন চলে এসেছে, পয়েন্ট ভেন কি মাপার জন্য ব্যবহার করা হয়? বায়ুর বেগ, বায়ুর চাপ, বায়ুর দিক না বায়ুর তাপমাত্রা? তো পয়েন্ট ভেন মূলত আমরা বায়ুর দিক অর্থাৎ কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এটি উপরের দিকে উত্তর, নিচে থাকে দক্ষিণ, এটা হলো পূর্ব, এটি হলো পশ্চিম। এবার যদি আমরা এদিক থেকে ভাগ করি তখন এটা হয়ে যাবে উত্তর পূর্ব, এদিকটা হয়ে যাবে দক্ষিণ পশ্চিম, এদিকটা হয়ে যাবে উত্তর পশ্চিম, আর এদিকটা হয়ে যাবে দক্ষিণ পূর্ব। তো কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ বায়ুর দিক মাপার জন্য আমরা পয়েন্ট ভেনের ব্যবহার করে থাকি। বায়ুমণ্ডলের কোন স্তরটি রেডিও তরঙ্গ সঞ্চালনের জন্য ব্যবহার করা হয়? এনসিইআরটি বলছে বায়ুমণ্ডলের 5টি স্তর আছে। এই স্তরগুলি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের টোটাল আছে 5টি স্তর। এদের মধ্যে থার্মোস্ফিয়ার যেটি অর্থাৎ যেটি এক্সোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, এই থার্মোস্ফিয়ারে কি হয়, ভূপৃষ্ঠ থেকে বেতার তরঙ্গ পাঠানো হয়। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে বেতার তরঙ্গ পাঠানো হবে থার্মোস্ফিয়ার এবং সেই বেতার তরঙ্গ পুনরায় প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। যে কারণে আমরা রেডিও, টিভি বা যে কোনো সম্প্রচার মাধ্যমে যে কথাবার্তা শুনি তা কিন্তু এই থার্মোস্ফিয়ারের জন্যই শুনতে পাই। অর্থাৎ রেডিও তরঙ্গ প্রতিফলিত হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। পৃথিবীর স্তরগুলিকে অভ্যন্তর থেকে বহির্ভাগ পর্যন্ত সঠিক ক্রমে সাজাতে হবে। তা মনে করো এটি একটি পৃথিবী। পৃথিবীর স্তরকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কোর, মেন্টাল এবং ক্রাস্ট। এটি পৃথিবীর কেন্দ্র অর্থাৎ কোর। এই কোরকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তঃকোর, নিচের অংশ, অপরটি হচ্ছে বহিঃকোর। এর উপরের অংশকে কি বলা হচ্ছে? এর উপরের অংশকে বলা হচ্ছে মেন্টাল এবং তার উপরে আছে এই অংশে কি আছে? আমাদের ক্রাস্ট বা ভূত্বক। অর্থাৎ যদি আমরা অভ্যন্তর ভাগ থেকে বহির্ভাগে সাজাই তখন আসবে অন্তঃকোর, বহিঃকোর, না এটা আসবে না, ভূত্বক চলে এসছে, ভূত্বক সবার পরে আসবে। তাহলে আসবে অন্তঃকোর, বহিঃকোর, মেন্টাল এবং ভূত্বক, অর্থাৎ অপশন 4 রাইট অ্যান্সার। নিচের চিত্রে দেখো, এখানে একটা চিত্র দেওয়া ছিল। এখানে হচ্ছে সূর্য আছে, এখানে আছে আর্থ অর্থাৎ পৃথিবী এবং এখানে আছে পৃথিবীর উপগ্রহ কে না মুন। এরকম একটা চিত্র দেওয়া আছে। এবং প্রশ্ন করা হয়েছিল নিচের চিত্রে সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ভালোভাবে দেখে বলো এটি কি নির্দেশ করছে? সূর্য, পৃথিবী, চাঁদ। দেখো পৃথিবীর সাথে সমকোণে আছে সূর্য, অর্থাৎ এখান থেকে যদি আমি একটা রেখা টানি এটা 90 ডিগ্রি কোণে আছে। আবার পৃথিবী থেকে চাঁদও কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ চাঁদ এবং সূর্য পৃথিবীর সাথে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে অবস্থান করছে। তো একদিক থেকে সূর্য আকর্ষণ করছে, একদিক থেকে চাঁদ আকর্ষিত হচ্ছে, উভয় দিক থেকেই কিন্তু পৃথিবীকে আকর্ষণ করছে। এর ফলে কি হবে, যে জোয়ার বা ভাটা হবে সেই জোয়ার বা ভাটা তো তীব্র হবে না। অর্থাৎ জোয়ারের যে পরিস্থিতি, মানে জোয়ারের সময় কি হয়, জল অধিক উচ্চ অবস্থায় চলে যায়, তো এখানে জোয়ার খুব উচ্চ হবে না, আবার
ভাটার সময় কি জল অনেকটা নেমে যায়, তো এখানে ভাটাও খুব নিচু হবে না। এই পরিস্থিতিকে আমরা বলে থাকি মরা জোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে বলছে নদী সমভূমিতে প্রবেশ করলে বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়। এই বাঁককে কি বলা হয়? তো যে কোনো নদী 3টি গতির মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটি হলো উচ্চ গতি, একটি হলো মধ্য গতি, একটি হলো নিম্ন গতি। নদী যখন সমভূমিতে প্রবেশ করছে অর্থাৎ তখন নদীর গতি কিরকম? একদম কমে যাচ্ছে। সমভূমিতে নদী যখন প্রবেশ করছে অর্থাৎ তখন নদীর গতি কিরকম? নিম্ন গতি। এই সমভূমিতে নদী যখন প্রবেশ করছে তখন এরকম বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে। এরকম বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই বাঁককে বলা হয় কি জানো? মিয়েন্ডার বলা হয়। বলছে দুর্গম অঞ্চল এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে উদ্ধার করা ও খাদ্য, জল, বস্ত্র ও ওষুধ পৌঁছে দেওয়ার জন্য কোন পরিবহন ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী? এখানে 4টি পরিবহনের কথা বলা হচ্ছে: বিমানপথ, রেলপথ, সড়কপথ, জলপথ। রেলপথ, সড়কপথ এবং জলপথে যদি তুমি যেতে চাও একে অধিক সময় লাগবে, দ্বিতীয়ত দুর্গম অঞ্চলে এই ধরনের যে যাতায়াত ব্যবস্থা অর্থাৎ রেলপথ, সড়কপথ বা জলপথ অ্যাভেলেবল নাও হতে পারে এবং যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, মানুষের উদ্ধার করা নিয়ে প্রশ্ন, ত্রাণ না হলে একটু দেরিতে পৌঁছালে অসুবিধা নেই, কিন্তু মানুষকে উদ্ধার করতে হবে, সেক্ষেত্রে বিমানপথ হবে সব থেকে বেশি উপযোগী। দ্রুত পৌঁছানো যাবে এবং মানুষকে উদ্ধারও সহজে করা যাবে। ভূগোলের যে শাখায় নির্দিষ্ট মানব জনসংখ্যার গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? নগর ভূগোল, জীব ভূগোল, জনসংখ্যা তত্ত্ব না মানব ভূগোল? তো ভূগোলকে আমরা মূলত 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাকৃতিক ভূগোল বা ন্যাচারাল জিওগ্রাফি, একটি হলো মানবীয় ভূগোল বা হিউম্যানিস্টিক জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা যদি যাই তা দেখব জীব ভূগোলকে। জীব ভূগোল মানে কি? যেখানে সমগ্র জীবজগৎ নিয়ে আলোচনা করা হচ্ছে। মানবীয় ভূগোল মানুষ এবং প্রকৃতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তা নিয়ে মানবীয় ভূগোলে আলোচনা করা হচ্ছে। মানবীয় ভূগোলের মধ্যে আছে নগর ভূগোল আর জনসংখ্যা তত্ত্ব। এবার দেখো নগর ভূগোল মূলত নগরের উৎপত্তি, কত নগর আছে, সেগুলো বিকাশ কিভাবে হচ্ছে, মানব জীবনে নগরের প্রভাব কি, নগর কিভাবে মানুষের জীবন জীবিকার সাথে জড়িত, মানুষ কিভাবে নগরকে প্রভাবিত করছে সে সম্পর্কে আলোচনা আছে। সেই সাথে সাথে নগরের কেমন জনসংখ্যা হওয়া উচিত সেসব নিয়েও আলোচনা আছে। কিন্তু যদি আমরা জনসংখ্যা তত্ত্ব অর্থাৎ ডেমোগ্রাফিকে দেখি তখন দেখব শুধুমাত্র জনসংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে নির্দিষ্ট মানব জনসংখ্যার গঠন। যেহেতু নির্দিষ্ট মানব জনসংখ্যার গঠন নিয়ে আলোচনা করা হবে তো তখন আমাদের জনসংখ্যা তত্ত্ব বা ডেমোগ্রাফি বেটার অপশন হয়ে যাবে। নেক্সট, বলছে বক্তব্য এ আর কারণ আর, অ্যাজারশন আর রিজন। বক্তব্যতে কি বলছে? গুজরাটে সূর্যাস্ত অরুণাচল প্রদেশের 2 ঘন্টা পরে হয়। একদম সত্য। দেখো যদি আমি এখানে একটা মানচিত্র আঁকার চেষ্টা করি তাহলে দেখব এরকম জায়গায় হচ্ছে অরুণাচল প্রদেশ এবং এমন অংশ হচ্ছে গুজরাট। ঠিক আছে, তো এই যে অংশে এখানে সূর্যাস্তের প্রায় 2 ঘন্টা পার্থক্য হয়, কারণ এটা হচ্ছে 68 ডিগ্রিতে অবস্থিত। ঠিক আছে, আর এটা হলো 97 ডিগ্রিতে অবস্থিত। তো প্রায় ডিগ্রিগত পার্থক্য যদি আমরা দেখি তখন হয়ে যাবে 29 ডিগ্রি। আর আমরা জানি 15 ডিগ্রিতে 1 ঘন্টা, তাহলে 29 ডিগ্রি মানে প্রায় 30 ডিগ্রি তুমি ধরো, অর্থাৎ কি 2 ঘন্টা, প্রায় 30 ডিগ্রি অর্থাৎ 2 ঘন্টা।
অর্থাৎ এখানে যে অ্যাজারশন বলছে যে গুজরাটে সূর্যাস্ত অরুণাচল প্রদেশের প্রায় 2 ঘন্টা পরে হয়, একথা সত্য। অর্থাৎ অরুণাচল প্রদেশে যদি 5টার সময় সূর্যাস্ত হয়, সেখানে গুজরাটে গিয়ে সূর্যাস্ত হয়ে যাবে 7টার সময়। কারণে দেখাচ্ছে অরুণাচল প্রদেশ গুজরাটের তুলনায় উচ্চ অক্ষাংশে অবস্থিত, এটাও কিন্তু সত্য, উচ্চ অক্ষাংশে অবস্থিত। কিন্তু একটা জিনিস এখান থেকে জেনে নাও, অক্ষাংশের সাহায্যে আমরা অবস্থান জানতে পারি। তোমরা যদি এনসিইআরটি সিরিজের সেকেন্ড ক্লাস করে থাকো, সেখানে দেখবে আমি পড়িয়েছি অক্ষাংশের সাহায্যে আমরা কোন স্থানের অবস্থান জানতে পারি, এবং দ্রাঘিমাংশের সাহায্যে বা লংটিটিউডের সাহায্যে আমরা সময় জানতে পারি। অর্থাৎ অরুণাচল প্রদেশে গুজরাটের তুলনায় উচ্চ অক্ষাংশ অবস্থিত, এটা সত্য। কিন্তু এই কারণে যে 2 ঘন্টা পরে সূর্যাস্ত হয়, এটা সত্য নয়। এখানে যদি বলতো অরুণাচল প্রদেশ গুজরাটের তুলনায় উচ্চ দ্রাঘিমাংশে অবস্থিত, তখন সত্য হয়ে যেত। অর্থাৎ আমরা কি দেখছি না, এ সত্য কিন্তু আর মিথ্যা। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? অপ্রচলিত শক্তি হচ্ছে সেই শক্তি যা প্রচুর পরিমাণে উৎপন্ন হতে পারে এবং যার প্রায় অন্ত নেই মনে মনে করা হচ্ছে। এখানে যদি আমরা দেখি, তাহলে শক্তিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রচলিত শক্তি আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তির মধ্যে হচ্ছে জ্বালানি কাঠ। তো আমরা প্রাচীনকাল থেকেই জ্বালানি কাঠ ব্যবহার করে আসছি, তো জ্বালানি কাঠ কিভাবে অপ্রচলিত শক্তির মধ্যে যাবে? অর্থাৎ জ্বালানি কাঠ হচ্ছে প্রচলিত শক্তি। প্রাকৃতিক গ্যাস যেমন এলপিজি, এটি কি? এটা হচ্ছে প্রচলিত শক্তি। এবার বলছে সৌরশক্তি কিন্তু অপ্রচলিত শক্তি। এক, সৌরশক্তি তো উৎপন্ন প্রচুর পরিমাণে হয়, দ্বিতীয়ত এই শক্তির অন্ত নেই, আর তৃতীয় যে অপশনে আমরা বলতে পারি সেটা হচ্ছে ততটাও প্রচলিত নয়। অর্থাৎ ততটা এখনো বেশি আমরা ব্যবহারযোগ্য হিসেবে, ততটা এখনো বেশি আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারিনি, তাই অপ্রচলিত নয়, প্রচলিত বা ততটা বেশি প্রচলিত নয়, তাই আমরা সৌরশক্তিকে বলছি অপ্রচলিত শক্তি। চতুর্থ, কয়লা। কয়লা প্রচলিত শক্তির উদাহরণ। পরের প্রশ্ন, বিশেষভাবে নির্মিত ট্যাঙ্ক ও পুকুরে মাছ চাষ, অর্থাৎ মাছ চাষকে আমরা কি বলে থাকি? তো সেরিকালচার হচ্ছে রেশম কীট প্রতিপালন। ভিটিকালচার হচ্ছে আঙুর চাষ। হর্টিকালচার হচ্ছে বাগান কৃষি, সে শাকসবজি হতে পারে, ফলও হতে পারে, যে কোনো বাগান কৃষি। অর্থাৎ একসাথে যখন আমরা অনেক চাষ করছি, বিঘের পর বিঘে চাষ করছি, তখন তাকে আমরা বলছি হর্টিকালচার। পিসিকালচার হচ্ছে মাছ চাষ। অর্থাৎ বিশেষভাবে যখন ট্যাঙ্ক নির্মাণ করে বা পুকুরে আমরা মাছ চাষ করছি, তখন তাকে আমরা কি বলছি? পিসিকালচার। দুটি বৃহৎ স্থলভাগকে সংযুক্তকারী সরু স্থলভাগকে কি বলা হয়? ক্লিয়ার করে নেবে এখানে। দুটি বৃহৎ স্থলভাগকে সংযুক্তকারী স্থলভাগ আমরা বলি ইস্থমাস। উদাহরণ হিসেবে বলি, দেখো, কল্পনা করো এটা উত্তর আমেরিকা, ম্যাপ দেখে কেউ হাসবে না। এটা দক্ষিণ আমেরিকা, এই অংশ গিয়ে একদম সরু হয়ে যাচ্ছে এবং এই অংশের নাম হচ্ছে পানামা ইস্থমাস। অর্থাৎ দুটি বৃহৎ স্থলভাগকে যুক্ত করছে যে সরু স্থলভাগ, তাকে আমরা বলছি ইস্থমাস। উদাহরণ হিসেবে আমরা বলছি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করছে পানামা ইস্থমাস। এবার দুটি বৃহৎ জলভাগ, জলভাগকে যুক্তকারী কি? জলভাগ।
দুটো বৃহৎ জলভাগকে যুক্ত করছে যে জলভাগ তাকে আমরা বলছি স্ট্রেট বা প্রণালী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুটি বৃহৎ জলভাগকে যুক্তকারী জলভাগ, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি আছে, পক প্রণালী, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। ভারত আর এরকম জায়গায় আছে শ্রীলঙ্কা, আর এর মধ্যে অবস্থিত কি পক প্রণালী। নিচের কোন মহাদেশটি আয়তনে সব থেকে ছোট ছোট সাজাতে হবে? তো বিশ্বের টোটাল 7টি মহাদেশ আছে। সব থেকে বড় এশিয়া, এরপর হচ্ছে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া। বিশ্বে টোটাল 7টি মহাদেশ আছে। আয়তন অনুযায়ী সাজালে প্রথম হয়ে যাবে এশিয়া, 2 নম্বরে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে হবে দক্ষিণ আফ্রিকা, 5 নম্বরে হবে আন্টার্কটিকা, 6 হবে ইউরোপ এবং 7 অস্ট্রেলিয়া। অর্থাৎ এখানে আমাদের অস্ট্রেলিয়া সঠিক উত্তর হয়ে যাবে। বলছে উচ্চ প্রাথমিক স্তরে, উচ্চ প্রাথমিক স্তর মানে ক্লাস 6 to 8, সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কি কি দিচ্ছে দেখো। একে দিচ্ছে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান নয় অর্থাৎ অপশানে কেটে গেল। ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান নেই, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ নেই, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এটি ঠিক আছে। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি সঠিক উত্তর হয়ে যাবে। ইন্ডাকটিভ শিকন, ইন্ডাকটিভ শিকন জেনে নাও। যখন আমরা এক্সাম্পল টু রুলের দিকে যাই তখন তাকে আমরা বলি ইন্ডাকটিভ শিকন। তো ইন্ডাকটিভ শিকন কোন পদ্ধতির বিপরীত? ইন্ডাকটিভ শিকন ডিডাকটিভ শিকন অর্থাৎ ব্যাখ্যামূলক যে পদ্ধতি তাকে বলা হয় তার বিপরীত। কারণ এই ব্যাখ্যামূলক শিকন বা ডিডাকটিভ মেথডে আমরা কি করি, ব্যাখ্যামূলক শিকন বা ডিডাকটিভ মেথডে প্রথমে আমরা রুল পড়াই বাচ্চাদের, তারপর আমরা এক্সাম্পল দেই। নিচের এ ও বি বক্তব্য পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, সমালোচনামূলক চিন্তা ভাবনা কি করছে না, ধারণা গঠন, প্রয়োগ এবং ভাবনার বিস্তারে সাহায্য করে। একদম সঠিক। তুমি যখন কোনো বিষয়ে ক্রিটিসাইজ করছো তখন সেই বিষয়ে তোমার আরো বেশি ধারণা গঠন হচ্ছে, সেটাকে তুমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছো এবং তোমার ভাবনা, তোমার যে বুদ্ধি আছে বা তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট আরো ভালো হচ্ছে। বলছে অন্যদের যুক্তি ও বিশ্বাস বুঝতে এবং মূল্যায়ন করতে সাহায্য করে। এটাও সত্য, কারণ কোনো সমালোচনা যখন করা হচ্ছে তখন দুটি পক্ষ থাকছে, একটি পক্ষে একটা বিপক্ষে। তুমি তখনই ভালো কিছু বলতে পারবে যখন তুমি ভালোভাবে শুনতে পারবে বা অন্যের কথা যখন তুমি বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তখন তুমি নিজেও ভালোভাবে তোমার যুক্তিকে তুলে ধরতে পারবে। অর্থাৎ আমরা কি দেখছি, আমরা দেখছি এও সত্য বিও সত্য। এখানে কি বলছে, এ সত্য বি মিথ্যা, ভুল, এ মিথ্যা বি সত্য, ভুল, এ বি উভয় মিথ্যা, না দুটোই সত্য, এ বি উভয় সত্য, রাইট অ্যান্সার। এম্পিরিক্যাল এভিডেন্স কি না, যখন আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বাস্তব জগৎ থেকে তথ্য সংগ্রহ করছি তখন তাকে বলছে এম্পিরিক্যাল এভিডেন্স। এক্ষেত্রে কি হয়, একটা বাচ্চা সব থেকে বেশি এটি কাজ করে। একটা বাচ্চা যখন হচ্ছে তখন সে তার মাকে সব থেকে ভালো বুঝতে পারছে। সে কিন্তু নিজেকে সে যখন তার মা তার সাথে কথা বলছে বা মা যখন তাকে নিচ্ছে, সে আস্তে আস্তে সেই মা এমন ভাবে অ্যাটাচমেন্ট গড়ে উঠছে মায়ের সাথে, তার সে সহজে কিন্তু বুঝে যাচ্ছে। অর্থাৎ তার যে স্পর্শ ইন্দ্রিয়, তার যে শ্রবণ ইন্দ্রিয়, সেটা কিন্তু ভীষণভাবে কাজ করছে। অর্থাৎ এম্পিরিক্যাল এভিডেন্স হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে বাস্তব জগৎ সম্পর্কে তথ্য সংগ্রহ। 17 ভৌত বৈশিষ্ট্যের মডেল বা প্রতিরূপ। দেখো, আগে পড়তে হবে না, মডেল কিসে ব্যবহার করি আমরা, জিওগ্রাফির ক্ষেত্রে মডেল ব্যবহার করি। যেমন আমরা বলি গ্লোব। গ্লোব কি, গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। তো মডেল বা প্রতিরূপ কোন বিষয় পড়ানোর জন্য সবচেয়ে উপযোগী? তো ভূগোল উত্তর হয়ে যাবে। ইতিহাস নয়, অর্থনীতি নয়, ভূগোল রাইট আনসার। স্থানীয় সংবাদপত্র থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ, এটি কোন ধরনের উৎস?
বলছে প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, না প্রাথমিক বা তৃতীয় উভয়, এটি দ্বিতীয় সোর্স হবে। কেন দ্বিতীয় সোর্স হবে? কারণ সংবাদপত্র বা যে কোনো থিসিস বা যে কোনো কিছু থেকে যখন আমরা সংবাদপত্র বা যে কোনো ডকুমেন্ট, কারণ সংবাদপত্র বা যে কোনো ডকুমেন্ট থেকে যখন আমরা ডেটা কালেক্ট করছি, সেই ডেটা আমাদের সেকেন্ডারি সোর্স অর্থাৎ কি দ্বিতীয় স্রোতের উদাহরণ হয়ে যাবে। শিক্ষণ অসুবিধাযুক্ত শিক্ষার্থী অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস অন্য শিক্ষার্থীর সঙ্গে অর্থাৎ একটি সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কোন ধরনের শ্রেণীকক্ষে পড়াশোনা করে। তো কি পৃথক, একটা ধরো সে কানে ঠিকভাবে শুনতে পাচ্ছে না, সেই ছেলে মেয়েটাকে কি তুমি পৃথক পড়াবে? তাহলে এক্ষেত্রে তো তুমি ডিসক্রিমিনেশন করে ফেলছো। আবার বিশেষভাবে মানে তাদের জন্য আলাদা একটা স্কুল গড়ে তুলছো, এক্ষেত্রে ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে ইনক্লুসিভ। ইনক্লুসিভ এডুকেশনে কি হয় না, ডিফারেন্ট এবিলিটির চিলড্রেনকে ওয়ান ক্লাসরুমে পড়ানো হয়। এক্ষেত্রে সুবিধা কি হচ্ছে না, প্রথম থেকেই বাচ্চাদের মধ্যে আর যে ভেদাভেদ, যে রূঢ়িবদ্ধ ধারণা, সেটা আর গড়ে উঠছে না। সেও তাকে অ্যাকসেপ্ট করতে শিখছে। একটা সাধারণ শিশু সেই বিশেষ যে ক্ষমতা সম্পন্ন শিশু তাকে অ্যাকসেপ্ট করতে শিখছে। আবার যে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, সেও নিজেকে এটা ভেবে মানিয়ে নিচ্ছে যে হ্যাঁ আমি অন্যদের থেকে একটু আলাদা, কিন্তু আমিও ওদের সাথে মিশতে পারি। ততটার হীনমন্যতা যে বিষয়টা থাকে সেটা কিন্তু তার মধ্যে কাজ করছে না। অর্থাৎ সব থেকে বেটার এখানে আমাদের হবে ইনক্লুসিভ ক্লাসরুম বা অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুম। আধুনিক ক্লাসরুমে কি হয়, মডার্ন টেকনোলজির যে ব্যবহার আছে সেটা সব থেকে বেশি করা হয়। বলছে নিচের তত্ত্বটি কে দিয়েছে? সব শিশু একই ক্রমে বিকাশের ধাপ অতিক্রম করে, কিন্তু ভিন্ন ভিন্ন গতিতে করে। তাই শিক্ষকের উচিত পুরো শ্রেণীর জন্য নয়, বরং পৃথক শিশু ও ছোট দলের জন্য কার্যক্রম পরিকল্পনা করা। এটি দিয়েছিলেন পিয়াজে। যে কোথায়? এই যে পিয়াজে। তো পিয়াজে হচ্ছেন একজন রচনাবাদী বিজ্ঞানী বা কনস্ট্রাকটিভ। তার থিওরির নাম হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তিনি বলছেন বাচ্চা নিজের জ্ঞানের নির্মাণ নিজে করতে পারে। এক্ষেত্রে কিন্তু তিনি বাচ্চাকে খালি স্লেট, খালি বাসন এসবের সাথে তুলনা করতে পারছেন না, তুলনা করছেন না। তিনি বলছেন বাচ্চার মধ্যেও জ্ঞান আছে, এবং তিনি আরো বলছেন বাচ্চা বড়দের মতো চিন্তা করতে পারে। অর্থাৎ মাত্রাগত দিক থেকে যে চিন্তার পরিমাণ তা বড়দের সমান হবে, কিন্তু গুণগত দিক থেকে আলাদা। অর্থাৎ বড়রা যে কোয়ালিটির চিন্তা করতে পারছে, ছোটরা হয়তো তা করতে পারছে না। কিন্তু যদি চিন্তার পরিমাণ দেখি তাহলে সমান হবে। একটা বাচ্চা, একটা শিশু, সে যে পরিমাণে চিন্তা করছে, একটা বড়, একটা অ্যাডাল্ট ব্যক্তি ঠিক সেই পরিমাণেও চিন্তা করছে। আমাদের উত্তর হয়ে যাবে জেন পিয়াজে। শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিক্ষণ বাড়াতে শিক্ষককে কি করা উচিত? শিক্ষার্থীদের বিতর্ক আর আলোচনায় যুক্ত করা উচিত। একদম সঠিক উত্তর। যখন তুমি শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক করবে, তখন শিক্ষার্থী কি করবে না, একে অন্যকে বুঝতে সাহায্য করবে। সে যেমন নিজের যুক্তিটা অন্যের সামনে তুলে ধরবে, অন্যের যুক্তিটা নিজেও অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। সেই সাথে সাথে আলোচনা যখন করবে, তখন তাদের মধ্যে কি হবে, একটা দলগত বা একটা সহযোগিতামূলক যে শিক্ষা পদ্ধতি তা বেড়ে উঠবে। ব্যক্তিগত প্রকল্প দেওয়া, তো তুমি ব্যক্তিগত প্রকল্প যখন শিশুকে দিচ্ছ, তখন সে কিভাবে করছে? সে তো নিজেই চেষ্টা করছে, সে ব্যক্তিগতভাবে চেষ্টা। কাজের জন্য শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করা। দেখো এক্ষেত্রে উত্তর তো এটাও হতে পারে, কিন্তু এটার থেকে এটা হচ্ছে বেটার অপশন। প্রকল্পের জন্য বিভিন্ন উৎস সংগ্রহ করা, এটা তো তথ্যভিত্তিক হয়ে গেল। তুমি কোনো একটা উৎস থেকে বলে দিচ্ছ, খবরের কাগজ থেকে আবহাওয়ার কি আবহাওয়ার খবর কি আছে তা কালেক্ট করে আনো। শিক্ষার্থী জাস্ট যাচ্ছে, খবরের কাগজ নিচ্ছে, তথ্য কালেক্ট করছে। তো এখানে সহযোগিতা কিভাবে হলো? শিক্ষার্থী এটি ব্যক্তিগতভাবে করতে পারে। বলছে যে স্বনির্দেশিত এবং আত্মনিয়ন্ত্রিত চিন্তা পদ্ধতি ন্যায্যভাবে সর্বোচ্চ মানের যুক্তি প্রয়োগের চেষ্টা করে, তাকে কি বলা হয়? সমালোচনামূলক চিন্তা ভাবনা বলা হয়। কারণ এটি স্বনির্দেশিত আবার আত্মনিয়ন্ত্রিত, দুটি ক্ষেত্রে নিজেকে যেমন কন্ট্রোলও করছে, আবার নিজেকে নির্দেশ দিচ্ছে। তাই এটা হবে সমালোচনামূলক চিন্তা ভাবনা। অজান্তা গুহা চিত্রকলায় ব্যবহৃত রং কোন উপাদান থেকে তৈরি করা হয়? তো এটি উদ্ভিদ এবং খনিজ
দিয়ে তৈরি করা হয়েছিল অজন্তা গুহার যে চিত্রকলার যে রং। সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট কোন জিনিসের উপর লেখা হতো? তো এটি তালপাতা লেখা হতো, অথবা কাশ্মীরে পাওয়া যায় ভুর্স নামক বৃক্ষের ছাল। সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি কোন জিনিসের উপর লেখা হতো? তো তালপাতা বা কাশ্মীর ক্ষেত্রে পাওয়া ভুর্স নামক বৃক্ষের ছালে লেখা হতো। পাণ্ডুলিপিকে ইংরেজিতে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। আর এই ম্যানু শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি হাত। অর্থাৎ তখন তো প্রিন্টিং প্রেস ছিল না, হাত দিয়ে লেখা হতো, সেই জন্য ম্যানুস্ক্রিপ্টে এই ম্যানু শব্দের অর্থ হাত। মানব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যে যুগ, তো আমরা প্রস্তর যুগকে যদি দেখি তো তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ মেসোলিথিক এজ, আরেকটা হচ্ছে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এর মধ্যে প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে সবচেয়ে পুরানো বা সবচেয়ে দীর্ঘ সময়। এটি 20 লক্ষ থেকে 12,000 বছর সময়কাল হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ যদি দেখি, এটি হচ্ছে 12,000 থেকে 10,000 বছর সময়কাল। নব্য প্রস্তর যুগ যদি দেখি তো 10,000 বছর থেকে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান পর্যন্ত যে সময়কাল তাকে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এবং সবচেয়ে দীর্ঘ সময় যেহেতু প্রাচীন প্রস্তর যুগ, তাই মানব ইতিহাসের যে 99% কাহিনী তাই এই প্রাচীন প্রস্তর যুগেই পাওয়া যায়। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হচ্ছে, মধ্যপ্রস্তর যুগে যখন মানুষ আসছে তখন মানুষের যে শিকারের জন্য যে অস্ত্রের ব্যবহার করছে, সে অস্ত্র কি হচ্ছে ধারালো হচ্ছে এবং আকারে ছোট হচ্ছে, তাই এই যুগকে মাইক্রোলিথ বলা হয়। নিচে এ ও বি বক্তব্য পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে মেহেরগড় পাকিস্তানের বোলান গিরিপথের কাছে উর্বর সমভূমিতে অবস্থিত। একদম সত্য। পাকিস্তানের কিরথার আর সুলেমান রেঞ্জের মধ্যে অবস্থিত এবং বোলান গিরিপথের কাছে অবস্থিত। এখানে কৃষিকাজ ও পশুপালনের প্রমাণ পাওয়া যায়, এটাও একেবারে সত্য। 8,000 বছর পূর্বে এখানকার লোক প্রথম কৃষিকাজ করে এবং তারা প্রথম যেটা চাষ করেছিল সেটা হচ্ছে যব আর গম। এছাড়া তারা যে পশুপালন করেছিল, ছাগল, ভেড়া, গরু, মহিষ প্রভৃতির প্রতিপালন করেছিল। এবং এই যে মেহেরগড় সভ্যতার মানুষেরা এরা গ্রামে থাকতো, অর্থাৎ মেহেরগড় সভ্যতা হচ্ছে গ্রাম ভিত্তিক সভ্যতা। তাহলে এ বি উভয় সত্য, 3 রাইট অ্যান্সার। এ বি উভয়ই সত্য, এই মিথ্যা, সরি, এ বি উভয়ই সত্য, 4 রাইট অ্যান্সার হবে, এ বি উভয়ই সত্য। ভারতের কোন রাজ্যে সর্বাধিক হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, জম্মু কাশ্মীর। তো গুজরাটে সর্বাধিক পাওয়া গেছে। উল্লেখযোগ্য হচ্ছে লোথাল, ধোলাভিরা, সুরকোটাডা। হরিয়ানায় হচ্ছে বানওয়ালি, পাঞ্জাবে হলো রোপার। জম্মু কাশ্মীর খুব ইম্পর্টেন্ট, জানবে জম্মু কাশ্মীর হচ্ছে বুরজোহম বা বুরঝোম। এখানে কি করতো গর্তাবাসের প্রমাণ পাওয়া গেছে। ঋগ্বেদ, ঋগ্বেদ মূলত কোন ভাষায় রচিত? ঋগ্বেদ হচ্ছে ব্রাহ্মী, পালি, সংস্কৃত না প্রাকৃত? তো উত্তর হয়ে যাবে ঋগ্বেদ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত এবং ঋগ্বেদ হচ্ছে আনুমানিক 3500 বছর পূর্বে রচিত। ঋগ্বেদে সূক্ত রয়েছে 1000-এর বেশি। এনসিইআরটি বলছে 1000-এর বেশি সূক্ত রয়েছে এবং অ্যাকচুয়ালি আছে কটি? 1028টি। ওকে, সূক্ত শব্দের অর্থ হচ্ছে খুব ভালোভাবে বলা হয়েছে এমন। ঋগ্বেদে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে, তার মধ্যে 3 জন দেবতা হলো প্রধান। একজন হলেন ইন্দ্র, যিনি হলেন যুদ্ধের দেবতা। অগ্নি আগুনের দেবতা। সোম হচ্ছে এক প্রকার উদ্ভিদ যা থেকে বিশেষ পানীয় প্রস্তুত করা হয়।
পরের প্রশ্ন বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন? তো মগধ মহাজনপদ টোটাল 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে মগধ মহাজনপদ। মগধ মহাজনপদের যে রাজবংশ ছিল তার মধ্যে প্রথমে আসে হর্যঙ্ক বংশ, এবং হর্যঙ্ক বংশের প্রথম রাজা হচ্ছেন বিম্বিসার। তারপর আসে তার পুত্র, যিনি পিতৃহন্তা রাজা নামেও পরিচিত, অজাতশত্রু, এবং এরপর আসেন উদয়ী। তাহলে হর্যঙ্ক বংশের প্রথম রাজা হচ্ছেন বিম্বিসার এবং মগধের প্রথম শাসকও হয়ে যাচ্ছেন বিম্বিসার। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ক্লাসটির পিডিএফ দরকার হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে।